এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয়ে পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 13। সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমাদের যে মক টেস্টগুলো চলছিল, আজকে তার 13 নম্বর ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আর এই ক্লাসের বিশেষত্ব হলো যে এখানে যে প্রশ্নগুলি নেওয়া হয় প্রত্যেকটি প্রশ্নে গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়েও আলোচনা করা হয়, যাতে তোমরা একটি প্রশ্নের পাশাপাশি অনেকগুলো প্রশ্নের অ্যান্সার একসাথে পেয়ে যাও। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস মক টেস্ট নম্বর 13। আজকের 1 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ কাব্যটির রচয়িতা কে? জয়দেব, হাল, শ্রীধর দাস, বিদ্যাধর। দেখো, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এবং সহজ। তোমরা ভাবতেই পারো যে এই প্রশ্নগুলি কেন দেওয়া হয়েছে, কারণ জানো এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন টেট এক্সামেও কিন্তু এই প্রশ্নটি কিন্তু এসে থাকে বা এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। আর সাবজেক্টের জন্য গুরুত্বপূর্ণ তো রয়েইছে। সঠিক অ্যান্সার হবে এখানে এ, জয়দেব। এটি একটি রাধাকৃষ্ণ বিষয়ক কাব্য। কাব্যটির রচয়িতা হলেন কবি জয়দেব। এই কাব্যটির মোট সর্গ সংখ্যা হলো 12টি। কাব্যের মূল বিশেষত্ব হলো এই কাব্যেই প্রথম পদাবলী শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে কোন কাব্যে পদাবলী শব্দ প্রথম ব্যবহার করা হয়? গীত গোবিন্দ কাব্যে। আর কে লিখেছেন কাব্যটি? লিখেছেন কবি জয়দেব। 2 নম্বর প্রশ্ন, চর্যার পদকর্তা ভুসুকু পা এর মোট কয়টি পদ রয়েছে? 13টি, 8টি, 4টি, 2টি। সঠিক অ্যান্সার হবে বি, 8টি। চর্যার পদকর্তাদের মধ্যে কানহুপা এর পদের সংখ্যা হলো 13টি। সর্বোচ্চ পদ সংখ্যা এরই রয়েছে। ভুসুকু পায়ের রয়েছে 8টি। কান্নুপা এর মতান্তরে রয়েছে 12টি পদ। ভুসুকু পায়ের রয়েছে 8টি, সরহ পায়ের রয়েছে 4টি, লুই পা এর রয়েছে 2টি, শান্তি পা এর রয়েছে 2টি, কুক্কুরি পা এর রয়েছে 2টি, সবর পা এর রয়েছে 2টি। আর যেসব পদকর্তা রয়েছে চর্যাপদে তাদের প্রত্যেকের 1টি করে পদ রয়েছে। 3 নম্বর প্রশ্ন, চর্যাপদের তিব্বতী অনুবাদ আছে একথা প্রথম জানিয়েছেন কে হবে? কে জানিয়েছেন? শশীভূষণ দাশগুপ্ত, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, শিলচৌরি কীর্তিচন্দ্র, প্রবোধচন্দ্র বাগচি। সঠিক অ্যান্সার হবে বি, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যার যে তিব্বতী অনুবাদ আছে এ কথা প্রথম জানিয়েছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। এই টিকার তিব্বতী অনুবাদ হয় 14দশ শতকের প্রথম দিকে। অনুবাদক হিসেবে অনুমান করা হয় শিলচৌরি কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তির নাম। তিব্বতী অনুবাদটি আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। দেখো, এখানে প্রত্যেকটি তথ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর একটি প্রশ্নের পাশাপাশি দেখো অনেকগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু একসাথে রয়েছে। 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডকে ভাগবতের রাস বলা হয়? এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাম্বুল খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, বৃন্দাবন খণ্ড। সঠিক অ্যান্সার হবে ডি, বৃন্দাবন খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃন্দাবন খণ্ডকে বলা হয় ভাগবতের রাস। এই কাব্যটির জন্মখণ্ডে আমরা নারদ চরিত্রটিকে পাই। কাব্যের ভারখণ্ডের কাহিনী অসম্পূর্ণ আর রাধা বিরহকে প্রক্ষিপ্ত মনে করেন অনেকেই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তাম্বুল খণ্ড থেকে রাধাকৃষ্ণ লীলা কাহিনীর সূত্রপাত হয়েছে। কাব্যের দানখণ্ডে কৃষ্ণ দানই সেজেছেন। দেখো, এখানে প্রত্যেকটি তথ্যই গুরুত্বপূর্ণ। যেমন রয়েছে কি, কাব্যের দানখণ্ডে কৃষ্ণ কি করেছিলেন? দানই সেজেছেন। রাধাকৃষ্ণ লীলা কাহিনীর সূত্রপাত হয় কোন খণ্ডে? তাম্বুল খণ্ড থেকে। রাধা বিরহকে কেউ কেউ প্রক্ষিপ্ত মনে করেন, কিন্তু আদৌ কি প্রক্ষিপ্ত কিন্তু নয়, সেটাও আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পেরেছি। কাব্যের ভারখণ্ডের কাহিনী রয়েছে অসম্পূর্ণ।
এটাও খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। কাব্যটির জন্মখণ্ডে কি রয়েছে? নারদ চরিত্রটিকে আমরা কিন্তু পাই। নারদ চরিত্রের পরিচয় রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃন্দাবন খণ্ডকে বলা হয় ভাগবতের রাস। প্রত্যেকটি তথ্যই খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, কীর্তি পতাকা গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1400, 1410, 1418, 1420। সঠিক অ্যান্সার হবে বি, 1410। কীর্তি পতাকা গ্রন্থটির প্রকাশকাল হলো 1410। লিখনাবলী রয়েছে আরও একটি গ্রন্থ 1418, পুরুষ পরীক্ষা 1410, ভূপরিক্রমা হবে, ভূপরিক্রমা 1400 খ্রিস্টাব্দের কাছাকাছি, গঙ্গা বাক্যবলী 1430 থেকে 1440, বিভাগসার 1440 থেকে 1460, দান বাক্যবলী 1440 থেকে 1460, দুর্গাভক্তি তরঙ্গিনী 1440 থেকে 1460, বিদ্যাপতির চম্পু জাতীয় কাব্য হলো কীর্তিলতা। এর প্রকাশকাল হলো 1402 থেকে 1404 খ্রিস্টাব্দের মধ্যে। এখানে যে গ্রন্থগুলির নাম করা হয়েছে বা লেখা হয়েছে প্রত্যেকটি গ্রন্থই কিন্তু বিদ্যাপতির রচিত। 6 নম্বর প্রশ্ন, পদরত্নাবলীতে চণ্ডীদাসের পদের সংখ্যা কয়টি রয়েছে? 10টি, 12টি, 14টি, 16টি। সঠিক অ্যান্সার হবে সি, 14টি। পদরত্নাবলীতে চণ্ডীদাসের পদের সংখ্যা রয়েছে 14টি। এটি রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীশচন্দ্র মজুমদার সম্পাদনা করেছেন। চণ্ডীদাসকে কবি তাপস বলেছেন শঙ্করী প্রসাদ বসু তার চণ্ডীদাস ও বিদ্যাপতি গ্রন্থে। এই তথ্যটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে চণ্ডীদাসকে কে কবি তাপস বলেছেন শঙ্করী প্রসাদ বসু তার কোন গ্রন্থে? চণ্ডীদাস ও বিদ্যাপতি গ্রন্থে। বুড়ো চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কারের পর চণ্ডীদাস সমস্যা দেখা দেয়। এই তথ্যটিও খুব গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস নিম্নের কোন কবির উদ্দেশ্যে পদ রচনা করেননি? জয়দেব, জ্ঞানদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি। সঠিক অ্যান্সার হবে বি, জ্ঞানদাস। গোবিন্দ দাস কবি জয়দেবের একটি বন্দনা পদ রচনা করেন, চণ্ডীদাসের উদ্দেশ্যে একটি বন্দনা পদ রচনা করেন, আর কবি বিদ্যাপতির উদ্দেশ্যে তিনি 2টি বন্দনা পদ রচনা করেন। এই 3টি কবির উদ্দেশ্যে তিনি কিন্তু কি করেছিলেন? বন্দনা পদ রচনা করেছেন। শুধুমাত্র জ্ঞানদাসের সম্পর্কে তিনি কোনো পদ রচনা করেননি। 8 নম্বর প্রশ্ন, জ্ঞানদাসের আবির্ভাবকাল নির্ণয় করো। 1530, 1535, 1546, 1550। সঠিক অ্যান্সার হবে এ, 1530। চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদকর্তা হলেন জ্ঞানদাস। তার জন্ম হয় বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী কাদরা গ্রামে। জ্ঞানদাসের আবির্ভাবকাল মোটামুটি 1600 শতকের প্রথমার্ধে। জ্ঞানদাস ব্রজবুলি ও বাংলা ভাষাতে পদ রচনা করেছেন, কিন্তু এই 2টি ভাষাতে পদ রচনা করলেও তার কৃতিত্ব ছিল বাংলা পদকে কেন্দ্র করে। 9 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেনের মৃত্যুসাল নির্ণয় করো। 1720, 1721, 1780, 1781। সঠিক অ্যান্সার হবে ডি, 1781। রামপ্রসাদ সেনের জন্ম হয় 1730 থেকে 1721। এখানে 1720 হবে। 1720 থেকে 1721 খ্রিস্টাব্দের মধ্যে হালি শহরের কুমারহট্ট গ্রামে এক বৌদ্ধ পরিবারে। তার মৃত্যু হয় 1781 খ্রিস্টাব্দে। কবির বংশ পরিচয় পাওয়া যায় তার বিদ্যাসুন্দর কাব্যে। তা থেকে জানা যায় তার পিতার নাম হলো রাম সেন। রামপ্রসাদ সেনের প্রথম গান হলো আমায় দাও মা তবিলদারে। কোনো এক জমিদারের সেরেস্তায় কাজ করাকালীন তিনি এই গানটি রচনা করেন। এই গানে মুগ্ধ হয়ে সংশ্লিষ্ট জমিদার কবিকে 30 টাকা মাসোহারার ব্যবস্থা করেছিলেন। কবি ঈশ্বরগুপ্ত রামপ্রসাদ সেনের জীবনী সংগ্রহের প্রথম চেষ্টা করেন। এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ। রামপ্রসাদ সেনের মোট পদের সংখ্যা হলো প্রায় 300টি। 10 নম্বর প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্যের সমগ্র পদাবলী শ্যামা সঙ্গীত এই গ্রন্থটিতে শ্যামা সঙ্গীতের সংখ্যা কত ছিল? 240টি, 242টি, 245টি, 250টি। সঠিক অ্যান্সার হবে সি, 245টি। কমলাকান্ত ভট্টাচার্যের জীবনী সহ সমগ্র পদাবলী শ্যামা সঙ্গীত মুদ্রিত হয় 1857 খ্রিস্টাব্দে। এই সংকলন গ্রন্থে মোট পদ ছিল 269টি।
এর মধ্যে শ্যামা সঙ্গীতের সংখ্যা ছিল 245টি, আর বাকি 24টি ছিল রাধাকৃষ্ণ বিষয়ক পদ। কবির জীবনী রচনা করেছিলেন অতুল চন্দ্র মুখোপাধ্যায়। জীবনীর নাম হলো সাধক কমলাকান্ত এবং গ্রন্থটির প্রকাশকাল হলো 1926 খ্রিস্টাব্দ। 11 নম্বর প্রশ্ন, শাকে রস রসবেদ শশাঙ্ক গণিতা, কত দিনে দিলা গীত হরেরও বনিতা। এই শ্লোকটি নিম্নের কোন কাব্যের মধ্যে রয়েছে? পদ্মাপুরাণ কাব্য, মনসা মঙ্গল কাব্য, অভয়ামঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য। সঠিক অ্যান্সার হবে সি, অভয়ামঙ্গল কাব্য। এই শ্লোকটি অভয়ামঙ্গল কাব্যের মধ্যে রয়েছে। এই শ্লোক অনুসারে বলা যায় 1577 খ্রিস্টাব্দের সময়কাল মুকুন্দরাম চক্রবর্তীর কাব্য সমাপ্ত হয়। মুকুন্দরাম চক্রবর্তীর কাব্য রচনার জন্য রঘুনাথ তাকে কবি কঙ্কন উপাধি দিয়েছিলেন বা উপাধি দেন। এই অভয়ামঙ্গল কাব্যটি শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য নামে অধিক পরিচিত লাভ করে। কাব্যটির দুটি খণ্ড রয়েছে। 1 নম্বরে রয়েছে দেখো কালকেতু বা আখেটিক খণ্ড এবং ধনপতি বা বণিক খণ্ড। 12 নম্বর প্রশ্ন, কবি ভারতচন্দ্র রায়ের কৌলিক পদবী কী? বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী, মুখোপাধ্যায়, রায়। সঠিক অ্যান্সার হবে সি, মুখোপাধ্যায়। কবি ভারতচন্দ্র রায়ের কৌলিক পদবী হল মুখোপাধ্যায়। ভারতচন্দ্র রায়ের জন্ম হয় 1705 থেকে 1711 খ্রিস্টাব্দের মধ্যে। ঈশ্বরগুপ্তের তথ্য অনুসারে এই সময়কাল হল 1712 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ ঈশ্বরগুপ্তের তথ্য অনুসারে এটা জানা যায় যে 1712 খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের জন্ম হয় আর মৃত্যু হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। ভারতচন্দ্র সম্পর্কে প্রথম তথ্য সংগ্রহ করেন ঈশ্বরগুপ্ত। 13 নম্বর প্রশ্ন, ব্যাসদেব নিম্নের কোন কাব্যের চরিত্র? এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। মনসামঙ্গল কাব্য, অন্নদামঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য। সঠিক অ্যান্সার হবে বি, অন্নদামঙ্গল কাব্য। ব্যাসদেব এই চরিত্রটি অন্নদামঙ্গল কাব্যের চরিত্র। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা হলেন কবি ভারতচন্দ্র রায়। এই কাব্যের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলি হল নিম্নরূপ: অন্নদা, হীরামালিনী, বিদ্যা, আর রয়েছে কি ঈশ্বরী পাটনি। তবে ঈশ্বরী পাটনি চরিত্রটি কাব্যের বাস্তবনিষ্ঠ চরিত্র, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই চরিত্রটি। এখান থেকে এই ধরনের প্রশ্ন দিতে পারে যে অন্নদামঙ্গল কাব্যের কোন চরিত্রটি বাস্তবনিষ্ঠ চরিত্র? ঈশ্বরী পাটনি হবে সঠিক অ্যান্সার। অন্নদামঙ্গল আখ্যানে বর্ণিত ভবানন্দ চরিত্রটি মহারাজ কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ রূপে চিত্রিত হয়েছে। এই কাব্যে অনুকার, অনুপ্রাস, উপমা, বিরোধ এবং ব্যজস্তুতি অলঙ্কার ব্যবহার করা হয়েছে। কাব্যটির মধ্যে মূলত আদিরস ও হাস্যরস রয়েছে। 14 নম্বর প্রশ্ন, শ্রীরাম পাঁচালী কাব্যটির রচয়িতাকে? ভারতচন্দ্র রায়, বিজয় গুপ্ত, কীর্তিবাস ওঝা, মালাধর বসু। সঠিক অ্যান্সার হবে সি, কীর্তিবাস ওঝা। শ্রীরাম পাঁচালী কাব্যটির রচয়িতা হলেন কীর্তিবাস ওঝা। কীর্তিবাস ওঝার জন্ম হয় নদিয়ার ফুলিয়া গ্রামে। তার পিতার নাম হলো বনমালী ওঝা এবং মাতার নাম হলো মালিনী দেবী। তার শ্রীরাম পাঁচালী কাব্যের রচনাকাল 15 শতকের প্রথম দিকে, আনুমানিক 1418 খ্রিস্টাব্দ। 15 নম্বর প্রশ্ন, গোবিন্দ লীলামৃত কাব্যটির রচয়িতাকে? মালাধর বসু, ভারতচন্দ্র রায়, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ। সঠিক অ্যান্সার হবে ডি, কৃষ্ণদাস কবিরাজ। গোবিন্দ লীলামৃত কাব্যটির রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ। তার আবির্ভাব হয় দীনেশচন্দ্র সেনের মতে 1517 খ্রিস্টাব্দে। ডক্টর বিমান বিহারী মজুমদারের মতে 1527 খ্রিস্টাব্দ। পরে অবশ্য এই খ্রিস্টাব্দটিকেই যুক্তিসঙ্গত হিসাবে ধরা হয়। তার গুরুত্বপূর্ণ একটি কাব্য রয়েছে, সেই কাব্যের নাম হলো চৈতন্য চরিতামৃত। কাব্যটির রচনাকাল হল 1612 থেকে 1615 খ্রিস্টাব্দের মধ্যে। কৃষ্ণদাস কবিরাজের আরও একটি কাব্য রয়েছে, সেটি হলো সারঙ্গ রঙ্গদা। 16 নম্বর প্রশ্ন, মিয়া সাধনের ময়নাকা সৎ অবলম্বনে নিম্নের কোন কাব্যটি রচনা করা হয়েছে? লোর চন্দ্রানী বা সতী ময়না, পদ্মাবতী, সেকেন্দারনামা, তোহপা।
সঠিক অ্যান্সার হবে এ, লোরচন্দ্রানী বা সতী ময়না। মিয়া সাধনের মৈনাকসত্ব অবলম্বনে দৌলত কাজী লোরচন্দ্রানী বা সতী ময়না কাব্যটি রচনা করেছেন। দৌলত কাজীর সময়কাল হল সপ্তদশ শতক। তার জন্ম হয় চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে। লোরচন্দ্রানী বা সতী ময়না এই কাব্যটির রচনাকাল হল 1621 থেকে 1638 খ্রিস্টাব্দ পর্যন্ত। 17 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কাব্যের উৎসর্গপত্রে কবি লিখেছেন প্রিয়তমা সুন্দরী তোমারে যে আমার উজ্জ্বল উদ্ধার, হে প্রেম হে নৈশব্দ, ধর্মে আছো জিরাফেও আছো, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান বাঘ ডেকেছিল। সঠিক অ্যান্সার হবে এ, হে প্রেম হে নৈশব্দ। হে প্রেম হে নৈশব্দ কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন শক্তি চট্টোপাধ্যায়। এই কাব্যটি 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি হলো কবির প্রথম কাব্য। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটি। এই কাব্যে মোট কবিতার সংখ্যা রয়েছে 72টি। কাব্যের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো জরা সন্ধ, কারনেশন, বাগান কি তার প্রতিটি গাছ চেনে, পাবো প্রেম কান পেতে রেখে, ছায়া মারিচের বনে ইত্যাদি। 18 নম্বর প্রশ্ন, তৃণখণ্ড উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1930, 1932, 1933, 1935। সঠিক অ্যান্সার হবে ডি, 1935। তৃণখণ্ড উপন্যাসটির রচয়িতা হলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই উপন্যাসটি 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। উপন্যাসটিতে মোট পরিচ্ছেদ সংখ্যা রয়েছে 13টি। এই উপন্যাসটি ডাক্তারের জীবন অভিজ্ঞতা নিয়ে রচিত হয়েছে। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল হরিশ, বংশী ও নয়ন। পদ্য ও গদ্য আঙ্গিকে উপন্যাসটি রচিত হয়েছে। কি বলেছে এখানে, যে গদ্য ও পদ্য আঙ্গিকে, দুটো আঙ্গিকে উপন্যাসটি রচিত হয়েছে। কোন উপন্যাসটি? তৃণখণ্ড উপন্যাসটি। আর রচয়িতা হলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। 19 নম্বর প্রশ্ন, কালের যাত্রা নাটকটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, অমৃতলাল বসু। সঠিক অ্যান্সার হবে সি, রবীন্দ্রনাথ ঠাকুর। কালের যাত্রা নাটকটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নাটকটি 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি একটি রূপক সাংকেতিক নাটক। নাটকটিতে দুটি নাটকের অংশ রয়েছে, রথের রশি ও কবির দীক্ষা। 1930 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় প্রবাসী পত্রিকায় কবির রথযাত্রা নামে যে নাটিকা প্রকাশিত হয় তাই পরিবর্তিত রূপে রথের রশি নামে প্রকাশ পায়। কালের যাত্রা এই নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তার 57তম জন্মদিবস উপলক্ষে উৎসর্গ করেছিলেন। এই তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 20 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, কমলাকান্তের দপ্তর খুবই বিখ্যাত একটি প্রবন্ধ গ্রন্থ। এই প্রবন্ধ গ্রন্থটির মধ্যে মোট প্রবন্ধের সংখ্যা কয়টি রয়েছে সেটা জানতে চেয়েছে। 10টি, 12টি, 13টি, 14টি। সঠিক অ্যান্সার হবে ডি, 14টি। কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রবন্ধ গ্রন্থটি 1875 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রবন্ধ গ্রন্থটির বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় 1280 থেকে 1282 বঙ্গাব্দের মধ্যেই। এই প্রবন্ধ গ্রন্থের উল্লেখযোগ্য কয়েকটি প্রবন্ধ হল একা কে গায় ওই, মনুষ্য ফল, বসন্তের কোকিল, বিড়াল ইত্যাদি। এই প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধ হল একা কে গায় ওই। প্রবন্ধের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল কমলাকান্ত, ভীষ্মদেব, খোসন বিষ, প্রসন্ন গোয়ালিনী। এই প্রবন্ধ গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে শ্রীযুক্ত বাবু রামদাস সেনকে। এই প্রবন্ধ গ্রন্থের পরবর্তী অংশ কমলাকান্তের পত্র, 5টি প্রবন্ধ রয়েছে যেখানে, এবং কমলাকান্তের জবানবন্দি। এই প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে ডি কুইন্সের প্রভাব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।